একটা অসৎ মানুষের সঙ্গে এরকম একটা ঘটনার ভিতর দিয়ে, যেটা আমি কখনো কাউকে বলতে পারি নাই। ১২ বছর ধরে আপনি একটি সত্যকে বুকের ভিতর লালন করে বসে আছেন, সেটা কি পরিমাণে কষ্ট। এক যুগ পরে এসে কেন এই সিনেমাটা নিয়ে কথা বলছেন বা সাকিব আল হাসানের বিষয়ে কেন বলছেন? আমার পারিবারিক সম্পর্কটাও তখন ভেঙে যায়। সাকিবের কারণে হয়েছে, সাকিব দুঃখিত না, কিছু যায় আসে না। একটা মানুষ আমাকে মিথ্যা কথা বলছে, এটা নিতে পারাটা একটা কঠিন বিষয়। আপনি সেটা তখন কেন প্রোটেস্ট করেন নাই? এটা খুব সুন্দর হতো যদি সাকিব আল হাসান বলতো যে না আমি সরি। সাকিব আল হাসানকে আপনি জিজ্ঞাসা করেছিলেন পরবর্তীতে যখন তার সঙ্গে মিটিং করলেন যে ভাই আপনি এই মিথ্যাচারটা কেন করলেন? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সরগরম একটা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন, শুটিংও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার অপেশাদার আচরণ এবং মিথ্যাচারের কারণে সেই সিনেমাটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি এবং দেখবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে, যার ফলে সিনেমার কলাকুশলী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সহ গোটা টিম ব্যাপকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্টিনেশন আননোন সবকিছু পেছন ফেলে শিরোনামের এই সিনেমার পরিচালক রাজিবুল হোসেন আছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে কথা বলে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত জেনে নিব। সবকিছু পেছন ফেলে এই সিনেমার গল্পটা ছোট্ট করে একটু জানতে চাই, সেই সঙ্গে জানতে চাই সাকিব আল হাসানের সঙ্গে যুক্ত হওয়ার গল্প। আমি তখন ইউনিভার্সিটিতে পড়াতাম, ইউনিভার্সিটির শিক্ষকতা ছেড়ে সিনেমা বানাবো। আমি যেরকম সব কিছুকে পেছন ফেলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলছি, ঠিক তেমনি সেই সময়ের তরুণরা বা তরুণদের ভিতরে ট্রেন্ডস হচ্ছে এই সোওয়ার্ড জেনারেশন সব কিছু পেছন ফেলে এগিয়ে যেতে পারে। এই তরুণদেরকে মাথায় নিয়ে আসলে সেই সময় গল্পটি করা হয়েছিল একটি অ্যাডভেঞ্চার জনরার ভেতর দিয়ে। ৫টা ছেলেমেয়ে গল্প, যেখানে সাকিব আল হাসান অতিথি চরিত্রে ছিলেন ফুজি ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, কারণ এই ফিল্মটির টাইটেল স্পন্সর ছিল ফুজি ফিল্ম। তো ফুজি ফিল্মের সঙ্গে আমাদের যে চুক্তি ছিল, সেই চুক্তিটি ছিল এরকম যে আমাদেরকে একটি পোর্শনের অর্থনৈতিক সহায়তা করবে, আরেকটি পোর্শনে হচ্ছে সাকিব আল হাসানকে সিনেমায় এন্ডোর্স করবে, শুটিংয়ের জন্য সার্টেন পরিমাণে সময় দেবে। আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি যেহেতু সবসময় নতুনদের নিয়ে কাজ করি, ফলে সাকিবকে সিনেমায় নিয়ে আসার প্রথম ব্যক্তি হিসেবে আমার নামটা থাকবে। এই জন্য আমি আসলে সেই সময় ফুজির সঙ্গে এরকম একটি চুক্তিতে স্বাক্ষর করি। সাকিব আল হাসানের সঙ্গে শুটিং এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল? সেলিব্রিটিরা তো একটু এদিক ওদিক করেই সময় নিয়ে, কিন্তু সাকিব তার শুটিং শেষ করেছিল, তার ডায়ালগ ঠিকঠাক মতো দিয়েছিল। ওইটা নিয়ে আমাদের কোনো মত বিরোধ নেই, বা সাকিবের সঙ্গে ব্যক্তিগতভাবেও আমার কোনো মত বিরোধ নেই, কাজের ক্ষেত্রেও সাকিবের সঙ্গে আমার কোনো মত বিরোধ নেই। আমার বিরোধের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে ছবিটি নিয়ে, মানে শুটিংয়ের পরে যখন ছবিটি নিয়ে একটি রিপোর্ট ছাপা হয়, তখন সাকিব আল হাসান একটু পেকে বসেছিল এবং সে আরেকটি পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিল যে সে চলচ্চিত্রে অভিনয় করেনি, যেটা আসলে আমাকে অনেক, আই ফিল স্যাড। সাকিব এই চলচ্চিত্রে অভিনয় করেছে, এটা সে জেনে শুনে বুঝে করেছে, এবং পরবর্তীতে সে যে অস্বীকার করেছে সেটা একটা মিথ্যাচার ছিল। তার এই মিথ্যাচারের কারণে আসলে একটা মিডিয়া কু হয়েছিল বলতে পারেন। সবাই আমাকে ভিন্নভাবে দেখছিল, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। ইভেন ফুজি ফিল্মও তখন আসলে বাংলাদেশে নতুন, তারা সাকিব আল হাসানের ওই ব্র্যান্ড ইমেজের সঙ্গে কোনো ধরনের লিগ্যাল কনফ্লিক্টে যেতে চায় নাই, যে কারণে ওরা আমাকে সিনেমাটা সাকিবকে ছাড়া শেষ করতে বলেছিল। আমি সাকিবকে ছাড়া ছবিটা শেষ করতে
পারতাম। তাকে নিয়ে আপনি সিনেমার শুটিং শুরু করলেন। কিন্তু পরবর্তীতে তাকে যদি বাদ দিয়ে সিনেমাটা করা সম্ভব হতো, আপনি আসলে কেন করলেন না? দেখেন ১৩০ জন মানুষের একটা স্বপ্ন একটা ছবিকে বানানোর জন্য। সেই ছবি কোনো মিথ্যার উপর দাঁড়িয়ে তো থাকতে পারে না। সাকিবকে বাদ দিয়ে ছবিটা শেষ করলেও কি আসলে এ এইটা প্রমাণ হতো যে সাকিব চলচ্চিত্রে অভিনয় করেছে? সাকিব চলচ্চিত্রে অভিনয় করুক বা না করুক এটা সেটা তো ভিন্ন প্রসঙ্গ। না, বাট আপনি তো সিনেমাটা শেষ করতে পারতেন। দেখেন আমরা তো সৃজনশীল মানুষ। আমরা অনেক সেনসিটিভ। আমরা জগতের অনেক কিছু নিয়ে অনেক অনুভূতি পরায়ণ হই। একটা মানুষ আমাকে মিথ্যা কথা বলছে এইটা নিতে পারাটা একটা কঠিন আপনি বিষয়। সেটা তখন কেন প্রোটেস্ট করেন নাই? অবশ্যই আমি আপনার কাছে প্রমাণ ছিল, সে শুটিং করেছে, ভিডিওস আছে, পিকচার্স আছে। তখন আপনি তো প্রোটেস্ট করতে পারতেন বিষয়টা। আম আজকে থেকে ১২-১৩ বছর আগে তো, সেই সময়টা অবশ্যই আমি প্রোটেস্ট করতে পারতাম। কিন্তু যে কারণে করা হয়নি সেটা হচ্ছে যে আমি এক ধরনের ট্রমার ভেতরে চলে গিয়েছিলাম। আমি শিল্পী হিসেবে নিজে থেকে মানে এটা যেমন একটা আর্থিক ক্ষতি ছিল, এটা একটা মানসিক ক্ষতিও ছিল, এটা একটা পারিবারিক ক্ষতিও ছিল। হ্যাঁ? ফলে ওইটা থেকে বের হওয়ার জন্য আমার জন্য নতুন একটা মানে পেছনে না ফেলে নতুন কিছু একটার দিকে মুভ করাটা দরকার ছিল। সো আই ডিসাইডেড টু স্টার্ট মাই নিউ ফিল্ম রাদার দ্যান হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য ওল্ড ওয়ান। যে কারণে সাকিবের ওই ছবিটি আসলে সব কিছু পেছন ফেলে পুরো প্রজেক্ট বন্ধ করে দিয়ে আহ, আমি নতুন ছবির কাজে হাত দিই। একটি মিথ্যার উপর কোনো ছবি দাঁড়িয়ে পড়তে না, শিল্পের প্রতি অন্যায় এটা। আমরা তো আসলে শিল্পী, টাকার পিছনে দৌড়াইনি কখনো। ফলে ওই জায়গা থেকে টোটাল প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে ১২ বছর অর্থাৎ এক যুগ পরে এসে কেন এই সিনেমাটা নিয়ে কথা বলছেন বা সাকিব আল হাসানের বিষয়ে কেন বলছেন? এই যে বলেছি ট্রমা, হ্যাঁ, ট্রমাটা কারণ হচ্ছে যে ওই ট্রমাটাকে কাটানোর জন্য আমি নতুন নতুন কাজ করেছি, নিজেকে ব্যস্ত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু সামহাও ট্রমাটা আমার ভেতরে এখনো হয়তো আছে। আমি একটা মানে অসৎ শিল্পীর সঙ্গে কাজ করেছি, একটা অসৎ মানুষের সঙ্গে এরকম একটা ঘটনার ভিতর দিয়ে যেটা আমি কখনো কাউকে বলতে পারি নাই। ১২ বছর ধরে আপনি একটি সত্যকে বুকের ভিতর লালন করে বসে আছেন, সেটা কি পরিমাণে কষ্ট এটা আসলে বোঝার উপায় নাই। তো কিছুদিন আগে আসলে যেটা হয়েছিল যে আমি আমার একটা পুরনো হার্ড ডিস্ক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটি ফোল্ডার পাই সব কিছু পেছন ফেলে, অ্যান্ড দ্যাট ট্রিগার্ড মি এগেইন, যে সেই মেমোরি সেই ট্রমা আমাকে হয়েছে। তখন আমার কাছে মনে হইল যে হোক ১২ বছর হোক ১৩ বছর, আই শুড লেট পিপল নো যে এই ছবিটি কেন বন্ধ হয়েছিল, কেন হয়নি। কারণ আমার কাছে সকল তথ্য প্রমাণ তখন ছিল, এখনো আছে। তখন হয়তো সেই কারেজটা ছিল না। এখন হয়তো আমি আসলে আমার ট্রমাকে প্রতিহত করার জন্য, কনফ্রন্ট করার জন্য আমি উপলব্ধি করেছি যে আমার ট্রমাকে আমাকে কনফ্রন্ট করতে হবে। আমার কিচ্ছু চাওয়ার নাই। আমার চাওয়া শুধু আমার ট্রমাকে আমার কাছ থেকে বেরিয়ে আসতে হবে এবং বলতে হবে যে দিস ইজ হোয়াট ইট ইজ, দ্য ট্রুথ ইজ দেয়ার। এবং সেই কাজটাই আমি আসলে খুব সাধারণভাবে ফেসবুকে লেখার মাধ্যমে শুরু করেছি। আই নেভার থট টু ক্রিয়েট এ ভাইরাল ম্যাটেরিয়াল, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু। আমার কোনো পাওয়া নাই, আমার কিছু চাওয়ার নাই। আমার আসলে একটাই চেষ্টা, সেটা হচ্ছে যে আমার নিজের ভেতরের নিজের উপলব্ধিগুলোকে হাজির করা এবং একটা সত্যকে উপস্থাপন করা যে একটা চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছিল, সেই চলচ্চিত্রের পিছনে একটি মানুষের জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং আরও টিমের যারা ছিল তাদেরও অনেক স্বপ্নভঙ্গ হয়েছিল। কিচ্ছু চাওয়ার নেই। এখনকার প্রেক্ষাপট এবং ১২ বছর আগের চিত্রপট টোটালি ডিফারেন্ট।
১২ বছর আগে কি সাকিব আল হাসানের পক্ষ থেকে বা পারিপার্শ্বিক কোনো চাপ ছিল আপনার উপর এটা নিয়ে কথা বলার ক্ষেত্রে? পারিপার্শ্বিক চাপ আ আসলে ছিল না ওই অর্থে। আমার দিক থেকে কিছু ছিল না। কারণ সাকিবের সঙ্গে ফুজি ফিল্মের চুক্তি ছিল, আমার সঙ্গে ফুজি ফিল্মের চুক্তি ছিল। I can sue Fujifilm, I can sue সাকিব আল হাসান। I could, হ্যাঁ? তো ওই জায়গা থেকে যেই সিচুয়েশন ছিল আমার কাছে আসলে ট্রমাটা এত বড় হয়ে গেছিল, আমি আসলে এই মিথ্যাটা নিতেই পারি নাই। সাকিব আল হাসানকে আপনি জিজ্ঞাসা করেছিলেন পরবর্তীতে যখন তার সঙ্গে মিটিং করলেন যে, "ভাই আপনি এই মিথ্যাচারটা কেন করলেন?" আ না, এই বিষয়ে আমি তাকে ও মানে তখন আমার সঙ্গে সুলাইমান সুকুন ছিল। আমরা গিয়েছিলাম শুধুমাত্র যে কিভাবে বিষয়টাকে আ কাজটাকে সুন্দর করে হয়। আমার সামনে তখন সে প্রমোশনাল কাজেও অংশগ্রহণ করার কথা বলেছিল। আমার সঙ্গে যখন কথা হয়েছিল শুটিং এর পরে, তখনও সে এ এই জায়গায় ছিল না। You can do. সো দ্যাট ওয়াজ কোয়াইট সারপ্রাইজিং আফটার পরবর্তীতে যা হয়েছে, যেভাবে হয়েছে এটা দুঃখজনক। সাকিব আল হাসান আপনার সঙ্গে কাজ করে, প্রফেশনালি কাজ করে পরবর্তীতে সে মিথ্যাচার করল যে সে কোনো সিনেমা করে নাই এবং আপনাকে মিথ্যাবাদী প্রমাণিত হতে হলো। সেই জায়গা থেকে আপনি ট্রমায় চলে গিয়েছিলেন এবং এই মিথ্যাবাদী হওয়ার কারণে আসলে আপনার পারিপার্শ্বিকভাবে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং আশেপাশের মানুষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আপনি পেয়েছিলেন? বিষয়টা খুব ব্যক্তিগত। আম অর্থনৈতিক ক্ষতির ছাড়াও এইটা সেই সময়ে উম মানে যা হয় আরকি, যে অর্থনৈতিক ক্ষতির প্রেশার পরিবারের উপর পড়ে, তখন পরিবারের ভিতরেও অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। আ যে কারণে আসলে আ আমার পারিবারিক সম্পর্কটাও তখন ভেঙে যায়। ওই ইনসিডেন্টগুলোর ভেতর দিয়ে আসলে আমার অর্থনৈতিক জীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পারিবারিক জীবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আ আমি আজকে পর্যন্ত আই এম a single parent, so I want to fight with that and I want to move on with my new creative work. বাট যেহেতু এই জিনিসটা আমার সামনে চলে আসছে, সে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের সঙ্গে নিজের যুদ্ধটা শেষ করে সামনে এগিয়ে যাওয়ার পালা এখন। যেই মানুষটার কারণে আপনার লাইফে এত পরিবর্তন, এত কিছু ঘটে গেল, সেই মানুষটাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান কিনা অন ক্যামেরায়? না, সাকিবকে নিয়ে আসলে আমি কি বলবো? সাকিব মানে ধরেন প্রত্যেকটা মানুষের তো পার্সপেক্টিভ আলাদা। আমার কাছে মনে হচ্ছে যে সাকিব মিথ্যাচার করেছে। হ্যাঁ? সাকিব এই কথাটা বলেছে, কারণ সেটা পাবলিকলি বলেছে। সে এই কথাটা কোন পার্সপেক্টিভ এ বলেছে, কি সাপেক্ষে বলেছে, সেটা তো আমি জানি না। হ্যাঁ? আমি ক্ষমা করে দিয়েছি। সবাইকেই ক্ষমা করে দিয়েছি। তবে এটা খুব সুন্দর হতো যদি সাকিব আল হাসান বলতো যে, "না, আমি সরি, যে কারণেই হয়ে থাকে, হয়ে আছে বা হয়েছিল, সেটা একটা সময়ের ঘটনা, বাট মানুষ তো ভুল করেই। ভুল স্বীকার করতে কোনো অপরাধ নেই তো।" জীবন সিনেমার থেকে অনেক বেশি সিনেমাটিক। যেকোনো সময় যেকোনো চরিত্রে যেকোনো মানুষের অভিনয় করা লাগতে পারে। আর এই অভিনয়টা করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ অনেক প্রশ্নের সম্মুখীন হয়। কিছু প্রশ্নের উত্তর থেকে যায় অজানা। আর এই অজানা প্রশ্নের উত্তরগুলো মানুষকে কুরে, কুরে খায়। কখনো, কখনো আমাদের ভিতরে আম ১টা ২টা ট্রমা থেকে যায়। কখনো, কখনো সেই ট্রমাগুলো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না কেন হয়েছে। কিন্তু সেই ট্রমাটা নিজেদের ভেতরে কুরে, কুরে খেতে থাকে। আমার ক্ষেত্রে সবকিছু পেছন ফেলে একটি ট্রমা ছিল। আজ সেটা প্রকাশ করে আমি আমার ট্রমাকে দূর করতে চেয়েছি। কারো কোনো চাওয়া নেই, কিছু পাওয়া নেই। সাকিবের কারণে হয়েছে, সাকিব দুঃখিত না, কিছু যায় আসে না। আমি আসলে নিজের কাছেই দাঁড়াতে চেয়েছি, নিজেকেই প্রতিরোধ করতে চেয়েছি। আমার মনে হয় ট্রমাকে প্রতিরোধ করার ভেতর দিয়েই আমরা সবাই
এগিয়ে যেতে পারবো, আমাদের জীবনে নতুন নতুন শিল্প তৈরি করতে পারবো।